সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু ইকুয়েশন আড্ডা। আমি তোমাদের রাগনিক স্যার। কালকে আমরা আমাদের চ্যানেলে জার্নি শুরু করেছি এবং কালকে আমরা একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। ছোট্ট না, অনেকটা বড় হয়ে গেছিল, তার জন্য সরি। আমি প্রমিস করেছিলাম যে ভিডিওগুলো বড় জোর 15 মিনিট হবে। কালকে ভিডিওটা ইন্ট্রোডাকশন অনেকটা সময় নিয়েছে, চ্যানেলের প্রথম ভিডিওর জন্য একটু বড় হয়েছে। তো যাই হোক, আজকে আর অন্য কোনো কথা নয়, ডাইরেক্ট আমরা জাম্প করবো আমাদের টপিকে। যারা কালকের ভিডিওটা দেখোনি, আগে কালকের ভিডিওটা দেখো এবং তারপর তোমরা আজকের ভিডিও টপিকটাতে আসবে, ঠিক আছে? দেখো, কালকের ভিডিওতে আমরা সেটের একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। এবার সেই ইন্ট্রোডাকশনের মধ্যে কি ছিল? সেটের ডেফিনেশন ছিল ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। তার মধ্যে ওয়েল ডিফাইন্ড কথাটার অর্থ কি আর অবজেক্ট কথাটার অর্থ কি সেটা বলেছিলাম। বেশ কিছু এক্সাম্পলস দিয়েছিলাম, কিন্তু এক্সাম্পলস দিতে পারিনি সেইভাবে, কারণ আমরা ইন্ট্রোডাকশনের মধ্যেই ছিলাম। তারপর সেটকে কিভাবে ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, সেটের এলিমেন্টগুলো কিভাবে ডিনোট করা হয় স্মল লেটার্স দিয়ে, সেটার মধ্যে বিলং করছে কি বিলং করছে না সেইটা কি সিম্বল দিয়ে ডিনোট করা হয় সেটা দিয়ে, বা সেটকে আমরা সব সময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, সেগুলো আমরা কালকে মোটামুটি আলোচনা করেছি। আজকের মেইন উদ্দেশ্য বা মেইন টপিকটা হচ্ছে আমরা সেটের এক্সাম্পলস দেখব এবং তার সাথে কি দেখব, সেটকে তিন ভাবে লেখা যায়, ট্যাবুলার ফর্ম, ডেসক্রিপটিভ ফর্ম আর সেট বিল্ডার ফর্ম। সেই তিন ভাবে কিভাবে সেটকে আমরা এক্সপ্রেস করি সেটা আজকে দেখব। তাই বেশি কথা না বলে আজকে আমরা মেইন টপিকে একবারে জাম্প করব, সেটা হচ্ছে সেটের এক্সাম্পল। আগে আমরা সবথেকে সুন্দর এক্সাম্পল গুলোকে নেব, বিউটিফুল যেগুলো এক্সাম্পলস থাকে সেই এক্সাম্পলের মধ্যে সবার আগে আসে সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বারস। কালকে আমি বলেছিলাম যখন তোমরা দেখবে যে সেট অফ ন্যাচারাল নাম্বারস, আমরা ছোটবেলা থেকে সেটাকে আমরা n দিয়ে ডিনোট করি, নরমালি n দিয়ে ডিনোট করি, কিন্তু এটা আমি কি বলেছিলাম, এটা টোটালি রং। এটা কি বলেছিলাম, টোটালি রং। ছোটবেলা থেকেই আমরা কি করছি, ছোটবেলা থেকে আমরা ভুলগুলোকে শিখে আসছি, তাই এখন রেকটিফাই সময় একদম ঠিকঠাক শেখো। যখন আমরা বলি সেট অফ ন্যাচারাল নাম্বার, তখন আমরা n টাকে আর নরমাল n হিসেবে লিখি না, হয় আমরা এইভাবে লিখি, নয়তো আমরা এইভাবে লিখি, হয় এইভাবে লিখি, নয়তো আমরা এইভাবে লিখি। এবার ন্যাচারাল নাম্বারস কোনগুলো? ন্যাচারাল নাম্বারস কোনগুলো? 1 থেকে শুরু করে সব নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 যত হয়, 100 101 1000 1001 1 লাখ 1 লাখ 1, যত নাম্বার সবগুলো কিসের মধ্যে আছে? ন্যাচারাল নাম্বারের মধ্যে। তাই লিখে দাও 1 2 3 4 and so on। বাস, কমপ্লিট কমপ্লিট। সেট অফ ন্যাচারাল নাম্বারস কি আসলো? 1 2 3 4 and so on। এবারে সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে 1 থেকে স্টার্ট হচ্ছে, স্যার জিরোটা তো মিসিং। জিরোটা তো মিসিং, জিরো কোথায়? মা বাড়ি ঘুরতে গেছে? একদমই না, জিরোকে আনতে হবে। জিরোকে আনলে ন্যাচারাল নাম্বারটা ন্যাচারাল নাম্বার থাকলো না, কি হয়ে গেল? হোল নাম্বার হয়ে গেল। কি হয়ে গেল? হোল নাম্বার হয়ে গেল। হোল নাম্বারকে আমরা কিভাবে ডিনোট করি? হোল নাম্বারকে আমরা কিভাবে ডিনোট করি? w দিয়ে, কিন্তু এটা ভুল। সেটের ল্যাঙ্গুয়েজে কিভাবে ডিনোট করব? সেটের ল্যাঙ্গুয়েজে w এই দুটো জায়গায় প্যারালাল লাইন ড্র করে দেব, তাহলেই আবার এটা কি হয়ে যাবে? তাহলেই আবার এটা কি হয়ে যাবে? সেট অফ হোল নাম্বারস। সেট অফ হোল নাম্বারস হয়ে গেল। সেট অফ হোল নাম্বারসে কি বললাম? ন্যাচারাল নাম্বার তো যা ছিল তাই থাকবে, তার সাথে শুধু একটা এলিমেন্ট হঠাৎ করে চলে আসবে, সেটা হচ্ছে জিরো। যেই না জিরোর এন্ট্রি হলো, যেই না জিরোর এন্ট্রি হলো, ন্যাচারাল নাম্বারটা ন্যাচারাল নাম্বার আর থাকলো না। তাহলে কি হয়ে গেল? অ্যাবনরমাল? না, একদমই না, হোল নাম্বার। হোল নাম্বার জিরো থেকে শুরু করে পরপর নাম্বারগুলোকে আমরা কি বলছি? হোল নাম্বার। এবার প্রশ্ন আসে, স্যার পজিটিভ নাম্বার হলো, জিরো হলো নেগেটিভ নাম্বারস। যখনই নেগেটিভের কনসেপ্ট আসে, সঙ্গে সঙ্গে আমাদের ইন্টিজার্স এর কনসেপ্ট চলে আসে, সঙ্গে সঙ্গে আমাদের ইন্টিজার্স এর কনসেপ্ট চলে আসে। ছোটবেলা থেকে আমরা ইন্টিজার্স বলতে আই শিখেছি, কিন্তু এটা না, ইন্টিজার্স বলতে আমরা এখন থেকে জেড। তাও এইভাবে লিখবো। জেডটা কিভাবে লিখবো? জেডটা এইভাবে লিখবো। বুঝতে পারলাম? এবার জেড দু রকমের, জেড দু রকমের। একটা জেড প্লাস, মানে সেট অফ অল পজিটিভ ইন্টিজার, 100 বার পজিটিভ ইন্টিজার্স। তাহলে পজিটিভ যখন আসে নেগেটিভও থাকবে, তার মানে জেড মাইনাস সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স। সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স। তাহলে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স কোনগুলো বলো তো? সেট অফ পজিটিভ ইন্টিজার্স কি কি? 1 2 3 4
5 and so on. এগুলোই সেট অফ পজিটিভ ইন্টিজার। আর সেট অফ নেগেটিভ ইন্টিজার কোনগুলো? সেট অফ নেগেটিভ ইন্টিজার -1 -2 -3, মানে এগুলো সবই সেট অফ নেগেটিভ ইন্টিজার্স। এগুলো সবই সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, মানে নেগেটিভ নাম্বারগুলো নেগেটিভ ইন্টিজার্সের সেটে থাকছে, পজিটিভ নাম্বারগুলো পজিটিভ ইন্টিজার্সের সেটে বিলং করছে। আচ্ছা, এবার কোশ্চেন আসছে, স্যার ইন্টিজারের মধ্যে তো আমি শুনেছিলাম জিরোও থাকে, তাহলে পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজারের সেটে জিরো কেন নেই? ইন্টিজারের সেটে কি যেটা জিরো নেই? না, জিরো আছে, কিন্তু পজিটিভ কথার মানে কি? পজিটিভ কথার মানে সেই সমস্ত নাম্বার যেগুলো জিরোর থেকে বড়, যেগুলো জিরোর থেকে বড়। আর নেগেটিভ কথার মানে কি? নেগেটিভ কথার মানে হচ্ছে সেই সমস্ত নাম্বার যেগুলো জিরোর থেকে ছোট, যেগুলো জিরোর থেকে ছোট। তাহলে যেগুলো জিরোর থেকে বড় পজিটিভ, সেখানে জিরো আসার সম্ভাবনা নেই। যেগুলো জিরোর থেকে ছোট সেগুলো নেগেটিভ, সেখানেও জিরো আসার সম্ভাবনা নেই, কারণ জিরো একটা নিউট্রাল পয়েন্ট। জিরো ইজ নাইদার পজিটিভ নট নেগেটিভ। জিরোর রেসপেক্টে আমরা পজিটিভ নেগেটিভ বলতে পারি, কিন্তু জিরো পজিটিভ না জিরো নেগেটিভ সেটা কিন্তু আমরা জানি। তাহলে জিরো কোথায় আসবে? স্যার যখন আমরা বলবো যে পুরো সেট অফ ইন্টিজার্স, একমাত্র তখনই জিরো আসবে। মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সেটা পজিটিভ ইন্টিজার সেটা নেগেটিভ ইন্টিজার্সের ক্ষেত্রে জিরো আসে না। জিরো কখন আসে? শুধুমাত্র যখন আমরা বলবো সেট অফ ইন্টিজার্স, তখন আমরা কি লিখবো? জিরো লিখবো। কিভাবে লিখবো? আমি যদি বলি সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স, কি লিখবো? দূর প্রান্ত থেকে শুরু হবে, অনেক দূর, মাইনাসের কোথায় একটা ইনফিনিটি মাইনাস থেকে শুরু হবে, তারপর -2 আসবে, -1 আসবে, এর আগে -3 আসবে, তারপরে 0 আসবে, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4 and so on. এটা হচ্ছে সেট অফ ইন্টিজার, সেট অফ ইন্টিজার। তাহলে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, অনেক সময় এই জিনিসগুলো আমরা ভুল করে ফেলি যে আমরা পজিটিভ ইন্টিজার্সের সেটে 0 কে ইনক্লুড করে দিই অথবা নেগেটিভ ইন্টিজার্সের সেটে 0 কে ইনক্লুড করে দিই, কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ পজিটিভ কথার অর্থ সেই সমস্ত নাম্বার যেগুলো গ্রেটার দ্যান 0, আর নেগেটিভ কথার অর্থ সেই সমস্ত নাম্বার যেগুলো লেস দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 আর স্ট্রিক্টলি লেস দ্যান 0, তাহলে সেই সেটগুলোতে 0 আসতে পারে না। কিন্তু যখন আমি বলবো সেট অফ ইন্টিজার, যখন আমি বলবো সেট অফ ইন্টিজার, সেখানে কিন্তু 0 থাকবে, সেখানে 0 থাকবে। আশা করি এটা বোঝাতে পারলাম। এটা হচ্ছে না, আমি উপরেরটা হচ্ছে। এত কিছু করার পর এবার প্রশ্ন আসবে, স্যার সব তো করলো, কিন্তু স্যার একটা জিনিস করতে মনে হয় ভুলে গেল, সেটা হচ্ছে ফ্র্যাকশনস। ফ্র্যাকশন গুলো কোথায় থাকবে? এই উত্তর তোমরা নিজেরাই জানো। যে সমস্ত নাম্বারকে p/q আকারে এক্সপ্রেস করা যায়, সেই সমস্ত নাম্বারগুলোকে আমরা কি বলি? রেশনাল নাম্বার। নাম্বারগুলোকে আমরা কি বলি? রেশনাল নাম্বার। কিন্তু মাথায় রাখতে হবে, রেশনাল নাম্বারের ক্ষেত্রে এটা অনেকেই কনসেপ্টের ক্ষেত্রে ভুল থাকে যে আমরা শুধু বলে দিই p/q আকারে প্রকাশ করতে পারা মানে সেটা রেশনাল নাম্বার, কিন্তু এখানে বলে দিতে হবে যে কিউটা কখনোই 0 হতে পারে না। কেন 0 হতে পারে না? কারণ p/0 যদি হয়ে যায় সেটা হয়ে যায় আনডিফাইন্ড। যদি p/0 হয়ে যায় সেটা হয়ে যায় আনডিফাইন্ড। 1/0 আনডিফাইন্ড, 2/0 আনডিফাইন্ড, 3/0 আনডিফাইন্ড। তাই নিচের ডিনোমিনেটর কোনোদিনও 0 হবে না। 0 বলে সেই নাম্বারটাই পাবো না, এটা আনডিফাইন্ড। বোঝাতে পারলাম? তাহলে এবার আসছে হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার। কিউ এর এই জায়গাটা এরকম একটা জিনিস দিয়ে দেবে, আর একটা সেমি সার্কেলের মতো, আর একটা কিউ যেটা থাকে সেটা হয়ে গেল। এবার এটা কি? সেট অফ রেশনাল নাম্বার। এটারও দুটো ভাগ আছে, সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার, আর সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার, সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার। এটারও ভাগ আছে। আচ্ছা, সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার, তাহলে সেটাকে আমরা কি বলবো? কিউ প্লাস। সেটাকে আমরা কি বলবো? কিউ প্লাস। কিভাবে লিখবো সেই জিনিসটাকে? কিভাবে লিখবো সেই জিনিসটাকে? লিখবো হচ্ছে ধরো 1/2, 2/3, বিভিন্ন বিভিন্ন এলিমেন্ট। এখন আমি এটা বলতে পারবো না যে কারণ অনেক অসংখ্য রকমের থাকে, মানে ফ্র্যাকশনস থাকে, তাই তো? তো এরকম নরমাল যেটা পজিটিভ ফ্র্যাকশন হয় সেগুলো কোথায় হয়ে যাবে? পজিটিভ ফ্র্যাকশনের জায়গায়, মানে পজিটিভ রেশনাল নাম্বারসের জায়গায়, পজিটিভ রেশনাল নাম্বারসের জায়গায়। তার আগে এটাকে লিখে দিই, তার আগে এটাকে লিখে দিই। এটা কি? সেট অফ অল রেশনাল নাম্বারস, সেট অফ অল রেশনাল নাম্বারস হয়ে গেল।
এবার আসে সেট অফ অল নেগেটিভ রেশনাল নাম্বার, মানে যদি -1/2 থাকে, যদি -2/3 থাকে, মানে যদি ফ্র্যাকশনের আগে মাইনাস থাকে, নিউমারেটরে মাইনাস থাকতে পারে, ডিনোমিনেটরে মাইনাস থাকতে পারে, ফ্র্যাকশনের আগে মাইনাস থাকা মানে তোমার কাছে এটা নেগেটিভ, আর ফ্র্যাকশনের যদি মাইনাস না থাকে তাহলে সেটা পজিটিভ, তাহলে সেটা পজিটিভ। ঠিক আছে, আচ্ছা যদি এইটা হয় তাহলে এবার কি হচ্ছে, এটা বুঝলাম। রেশনাল নাম্বার হলো, রেশনাল যদি থাকে তাহলে ইররেশনাল নাম্বারও থাকবে। ইররেশনাল নাম্বারকে আমরা কি বলি, কিউসি। কি বলি, কিউসি, সেট অফ অল irrational numbers, set of all irrational numbers। বাংলায় কি বলে এগুলোকে, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর এটাকে কি বলে বাংলাতে, এটাকে কি বলে, মূলদ সংখ্যা। এটাকে কি বলে, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আর এটাকে কি বলে বাংলায়, অমূলদ সংখ্যা। তাহলে যেগুলো নাম্বার ফ্র্যাকশন, যেমন আমি তোমাকে বলছি, তোমরা ক্লাস 9 এ এগুলো পড়েছিলে, √2 একটা ইরেশনাল নাম্বার, √3 একটা ইরেশনাল নাম্বার, পাই অনেক দূর চলতে থাকে, অনেক দূর চলতে থাকে। ঠিক আছে, তারপর আমি তোমাদের বলি √5, √7, সেগুলো সবই কি একটা ইরেশনাল নাম্বার। এবার সেটের মধ্যে যেরকম তোমাদের কন্ডিশন দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাদের সেটটাকে লিখতে হবে, সেট অফ ইরেশনাল নাম্বারস এর মধ্যে কোন কোনগুলো পড়ছে। হয়ে গেল। আর কি কি আছে, আর কি কি আছে স্যার, আরো তো অনেক জিনিস আসতেই পারে। হ্যাঁ স্যার আসতেই পারে, কি কি আসে দেখা যায়, এখান থেকে মুছছি। অ্যাকচুয়ালি বোর্ড আন্দাজে আমার ক্যামেরাটা অনেকটা ছোট হয়ে গেছে, যার জন্য পুরোটা ধরাও না, তাহলে খুব অল্প জায়গার মধ্যে লিখতে হয় জন্য বারবার জিনিসগুলোকে বুঝতে হয়। যাই এবার আসে হচ্ছে আর, সবচেয়ে পাওয়ারফুল আর, মানে set of all real numbers, set of all real numbers। এই আবার দুটো রকমের হয়, set of all positive real numbers, set of all negative real numbers। তো এই সেটটাকে আমি লিখছি না, এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিচ্ছি, কারণ রিয়েল নাম্বার তোমরা মোটামুটি সব জানো, সমস্ত ফ্র্যাকশন বলো, মানে রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার সবগুলো রিয়েল নাম্বারের মধ্যে আসে। সামনে প্লাস থাকলে পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে পড়বে, সামনে মাইনাস থাকলে নেগেটিভ রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। কমপ্লিট। এবার আসবো আমরা বেশ কিছু এক্সাম্পলসে, দেখবো সেগুলো সেট হচ্ছে কি সেট হচ্ছে না, দেখবো সেগুলো সেট হচ্ছে কি সেট হচ্ছে না। এবং এটা দেখার জন্য আমাদের সবথেকে আগে যেটা জানতে হবে সেইটা হচ্ছে কালকের ওয়েল ডিফাইন্ডের সংজ্ঞা। আর তার জন্যই আমি তোমাদের বললাম তোমরা কালকের ভিডিওটা আগে পারলে একবার দেখে এসো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। চলো কি কি, ধরো ফার্স্ট এক্সাম্পলটা আমি নিচ্ছি, সেট অফ অল রিভার্স ইন ইন্ডিয়া। মানে ভারতের সব নদ নদীর সেট। আর আরেকটা एग्जांपल আমি তোমাকে দিচ্ছি, সেট অফ অল গুড পিপল ইন ইন্ডিয়া। মানে সব ভালো ভারতীয় মানুষের সেট। এখানে আসে ওয়েল ডিফাইন। কালকে যে আমি বুঝিয়েছিলাম ওয়েল ডিফাইন, সেই জিনিসটার একটা বিশদ মানে খুব ইম্পর্টেন্স এই জায়গাটার মধ্যে আছে, যে কোনটা সেট হচ্ছে কোনটা সেট হচ্ছে না। এটা কিন্তু ওয়েল ডিফাইন ওই সংজ্ঞাটা দিয়ে আমরা বলতে পারবো। দেখো, সেট অফ অল রিভার্স ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় যত নদী রয়েছে, তুমি কিন্তু চাইলেই জিওগ্রাফির হেল্প নিয়ে বা যে বিভিন্ন স্যাটেলাইটের হেল্প নিয়ে বা বিভিন্ন ম্যাপের হেল্প নিয়ে তুমি কিন্তু আরামসে প্রত্যেক কটা নদীর নাম লিখে ফেলতে পারবে, প্রত্যেক কটা নদীর নাম লিখে ফেলতে পারবে। কারণ রিভার্স ইন ইন্ডিয়া এটা একটা
ওয়েল ডিফাইন্ড ওয়েল অর্গানাইজড একটা শব্দ, ওয়েল অর্গানাইজড ওয়েল ডিফাইন্ড। রিভার্স অফ ইন্ডিয়া বলে দিয়েছে মানে নিশ্চয়ই তুমি রিভার্স অফ ইন্ডিয়া গুনতে পারবে কতগুলো রিভার আছে, লিখতে পারবে কতগুলো রিভার আছে। এটা একটা ওয়েল অর্গানাইজড। তুমি নিশ্চয়ই রিভারের জায়গায় তুমি নিশ্চয়ই পাহাড়ের নাম লিখে দেবে না, রিভারের জায়গায় রিভারের নামই লিখবে, হ্যাঁ কি না? এবং তোমার কাছেও রিভার আমার কাছেও রিভার, মানে তোমার জন্য গঙ্গা একটা নদী, আমার জন্য গঙ্গা একটা নদী। আমার জন্য কিন্তু গঙ্গা কোনো পর্বত নয় বা কোনো মাউন্টেন নয়। তাহলে রিভারটা একটা ওয়েল ডিফাইন্ড, তাহলে এটা সেট বিল্ড করছে। কিন্তু এখানে চলে এসো, সেট অফ অল গুড পিপলস ইন ইন্ডিয়া, সেট অফ অল গুড পিপলস ইন ইন্ডিয়া, এটা কি সেট ফর্ম করবে? কি মনে হয় এটা কি সেট ফর্ম করবে? দেখো এখানে একটা ওয়ার্ড আছে গুড পিপলস, গুড পিপলস, গুড, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে গুড। এটা কি ওয়েল ডিফাইন্ড? গুড ওয়ার্ডটা কি ওয়েল ডিফাইন্ড? একদম না। তোমার জন্য যে গুড আমার জন্য সে গুড নাই হতে পারে, তোমার জন্য যে ভালো সে আমার জন্য তো ভালো নাও হতে পারে। তোমার জন্য এটা না একটা ভালো এক্সাম্পল দিয়ে বসে, এক সেকেন্ড, এটা নদীটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো আমি ইয়াটা হচ্ছি এটা আরো ভালো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো সম্ভব, তোমরা একবারে জিনিসটা বুঝতে পারবে। আমি জানি না আমার ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এগুলো বলা ঠিক কি ঠিক না। সেট অফ অল গুড লিডার্স ইন ইন্ডিয়া, একবার ধরতে হবে গুড লিডার্স, গুড লিডার্স ভালো নেতা বা নেত্রী, ভালো নেতা বা নেত্রী। তোমার কাছে কোন একটা পার্টির নেতা বা নেত্রী ভালো হতেই পারে, আমার কাছে নয়, তার জন্য তো ভোট আমরা একজন একজনকে দিই, সবার তো এক জায়গায় ভোট পড়ে না। আবার আমার কাছে যে ভালো নেত্রী বা ভালো নেতা তোমার কাছে সে নাই হতে পারে। কথার কথা, আমার কাছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো হয় তোমার কাছে নাই হতে পারে, আবার আমার কাছে যদি নরেন্দ্র মোদী ভালো হয় তোমার কাছে নাই হতে পারে। একদম পরিষ্কার। তাহলে গুড এই ওয়ার্ডটা একটা আপেক্ষিক শব্দ, একটা আপেক্ষিক শব্দ, এটা ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি কাকে ভোট দেবে তা যাকে তোমার ভালো লাগে 100 বার, তাহলে তোমার জন্য সে গুড, আমার জন্য তো সে গুড নাই হতে পারে, আমি তো তাকে ভোট নাও দিতে পারি, আমি তো তাকে ভোট নাও দিতে পারি। তাহলে গুড পুরোটাই একটা আপেক্ষিক শব্দ। তো এই জিনিসটার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। আমি কি বলেছিলাম কনফিউশনে থাকা যাবে না, সেট তৈরি করতে গেলে ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মানে নো কনফিউশন, ওয়েল ডিফাইন্ড মানে শুধুমাত্র কনফিডেন্ট। যেমন আমরা বলেছিলাম রিভার্স ইন ইন্ডিয়া, রিভার্সের মধ্যে কনফিডেন্ট ছিল যে ওর মধ্যে মাউন্টেন ঢুকে পড়তে পারবে না, তোমার জন্য রিভার আমার জন্য রিভার। কিন্তু এই সেটটাকে আমি লিখতেই পারবো না, কারণ তোমার জন্য একজন গুড লিডার হতেই পারে, আমার জন্য সে নাই হতে পারে, আবার আমার জন্য হতে পারে, তোমার জন্য সে নিকৃষ্টতম বাজে লিডার হতে পারে। পরিষ্কার? কেন তাহলে এই ওয়েল ডিফাইন্ড কথাটা জানা খুব ইম্পর্টেন্ট সেট তৈরির জন্য। আজকে থেকে মোটামুটি পরিষ্কার যে কেন আমরা এই জিনিসগুলো করছি। তাহলে গুড পিপলস ইন ইন্ডিয়া এটাও আমরা সেট তৈরি করতে পারবো না, গুড লিডার্স ইন ইন্ডিয়া পারবো না। আমাকে যদি বলা হতো ব্যাড লিডার্স ইন ইন্ডিয়া পারতাম না। আমাকে যদি বলা হয় গুড বুকস ইন লাইব্রেরি, ভালো ভালো বইয়ের সংখ্যার লাইব্রেরিতে বা গ্রন্থাগারে, বলতে পারবো না। তোমার জন্য যেটা ইন্টারেস্টিং বুক, তোমার জন্য যেটা ভালো বেশি, সেটা আমার জন্য ভালো নাই লাগতে পারে। তোমার হয়তো ক্রাইম থ্রিলার ভালো লাগে, আমার হয়তো কমেডি বুক ভালো লাগে। পরিষ্কার? তাহলে কথার মধ্যে কনফিডেন্স থাকতে হবে। কথার মধ্যে কি থাকতে হবে? কথার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, বা ওয়ার্ডটার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে তোমার জন্য যেটা সত্যি আমার জন্য সেটা সত্যি। তাহলে আজকে থেকে মোটামুটি এই জায়গাটা কনফার্ম যে আর এই ভুলটা হবে না স্যার, আর এই ভুলটা হবে না যে কোনটা সেট হবে আর কোনটা সেট হবে না। পরিষ্কার? চল এবার আমরা যাব হচ্ছে সেট বানানো। সেট, আমার ভিডিওগুলো আলটিমেটলি বড়ই হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছি, তার একটাই কারণ এই বারবার বড় করে লিখে লিখে বুঝতে হয়, এটাই। গরিবের চ্যানেল গরিবের ভোট কি আর করতে হবে। যাই হোক, চলো সেট আমরা তিন ভাবে লিখতে পারি। সেটকে আমরা কয় ভাবে লিখতে পারি? সেটকে আমরা তিন ভাবে লিখতে পারি। কি কি? ট্যাবুলার ফর্ম, ট্যাবুলার ফর্ম, ট্যাবুলার ফর্ম, ডেসক্রিপটিভ ফর্ম, আরেকটা সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম। স্যার তিনটে দরকার কি বলবো? একটা দিয়ে তো কাজ করতে পারতো।
তোমার তিনটে নামের কি দরকার, তোমার ডাক নামের কি দরকার, বাইরের নামের কি দরকার, একটা নাম দিয়ে তো কাজ চলতে পারে। তাই সেটাও বললো মানুষের যখন তিনটে নাম চারটে নাম থাকতে পারে, আমার নিজেকেও এক্সপ্রেস করার 3 থেকে 4টা উপায় তো রাখতেই হবে, নয়তো আমি পৃথিবীতে ব্যালেন্স করতে পারবো না। ঠিক তাই ট্যাবুলার ফর্ম, ডেসক্রিপটিভ, সেট বিল্ডার, 3 রকমের ফর্ম তোমাদের সামনে চলে এলো। এটার মেইন রিজন কি বলবো, তোমাদের কমপ্লিকেশন বাড়ানো, আর কিছু না। একভাবে লিখলে তোমাদের কমপ্লিকেশনটা কম হতো, পরীক্ষার সময় একটা পড়লেই হয়ে যেত। এখন তোমাদের কি করতে হবে, 3টে পড়তে হবে, ট্যাবুলার ফর্ম পড়তে হবে, সেট বিল্ডার ফর্ম পড়তে হবে, এবং তার সাথে কি পড়তে হবে, ডেসক্রিপটিভ ফর্ম। একটা एग्जांपल দিয়ে সবকটা দেখো, দেখো তো বুঝো কি। আমি যদি তোমাকে বলি set of all natural numbers, set of all natural numbers less than 7, less than 7, set of all natural number less than 7। ট্যাবুলার ফর্ম দিয়ে আমরা কি করব, ট্যাবুলেশন অফ ডাটা পড়েছিলে তো। ট্যাবুলার আগে প্রথমে নাম দাও, এটা এ নাম দিয়ে দাও, সেটার এ নাম দিয়ে দাও, ক্যাপিটাল লেটার দিয়ে। ট্যাবুলার ফর্ম পড়ে, ট্যাবুলেশন অফ ডাটা কথা শুনছো তো, কম্পিউটারে ট্যাবুলেশন অফ ডাটা আমরা ট্যাবুলেট মানে বিভিন্ন ডাটাগুলোকে পুট করি। এটা কিভাবে পুট করি, নাম্বার ওয়াইজ পুট করি। কিভাবে পুট করি, নাম্বার ওয়াইজ পুট করি। তো এখানেও সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 7 আমাকে নাম্বারগুলো লিখতে হবে। একদম মাথার মধ্যে ঢুকে নাও, ট্যাবুলার ফর্ম মানে আমাকে নাম্বারস গুলো লিখতে হবে বা এলিমেন্টস গুলোকে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। তার মানে কি করতে হবে, রাইট অল দা এলিমেন্টস, রাইট অল দা এলিমেন্টস। তাহলে এর এলিমেন্ট কি কি, 1 2 3 4 5 6, লেস দ্যান 7 তাহলে 7 ইনক্লুড হবে না। পরিষ্কার, একদম পরিষ্কার। কি করতে হবে, রাইট অল দ্য এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট এই সেটে থাকতে পারে, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 7 মানে 1 2 3 4 5 6 সবকটাকে আমাকে লিখতে হবে। হলো, সবকটাকে আমাকে লিখতে হবে। এরপর আসে হচ্ছে ডেসক্রিপটিভ ফর্ম। ডেসক্রিপটিভ সবচেয়ে সোজা, কিচ্ছু করার নেই। এই সেটটার নাম দিলে এবং যা লেখা আছে ধরে ওটাই লিখে দাও, যা লেখা আছে ওটাই লিখে দাও, শুধু সেট অফটা লিখো না, এখান থেকে লেখা স্টার্ট করো। অল natural numbers less than 7, যা আছে এটাকেই লিখে দাও, যা আছে এটাকেই লিখে দাও, কমপ্লিট। যা আছে ধরে এটাকেই লিখে দাও, আর কোনো প্রবলেম নেই। তাহলে ডেসক্রিপটিভ ফর্ম মানে সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম, যা থাকবে সেটাকে আমরা ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, মানে আমাকে ডেসক্রাইব করতে হলো। তাহলে কি করতে হলো, ডেসক্রাইব the elements or nature of the elements, nature of the elements। তাহলে ট্যাবুলার ফর্ম আর ডেসক্রিপটিভ ফর্ম তো একদম সোজা। ট্যাবুলার ফর্ম মানে 1 2 3 4 5 6 আর ডেসক্রিপটিভ মানে যা লেখা থাকবে সেটাকে ধরে নিয়ে লিখে দাও, আর তোমার কোনো কাজ নেই, তাহলে এবার সেট বিল্ডার পড়ার আগে এই দুটোর কয়েকটা एग्जांपल আগে একটু দেখে নিই, তাহলে সেট বিল্ডারটা পড়তে সুবিধা হবে, তাই তো। তাহলে এই দুটোর আরেকটা एग्जांपल দেখি, তাহলে আপাতত আমি সেট বিল্ডারটা বুঝছি, ওটাকে একদম ডিফারেন্ট ভাবে আমি তোমাদের বোঝাবো, একদম ডিফারেন্ট ভাবে। চলো, যদি আমি তোমাকে এখন বলি কথা সেট অফ even prime number, set of even prime number, even prime একটা well organized বা well defined শব্দ। তাহলে এই even prime পৃথিবীতে একটাই আছে, প্রাইম নাম্বার হয় আবার ইভেন নাম্বার হয়, কি সেটা 2 পৃথিবীতে একমাত্র ইভেন প্রাইম নাম্বার 2, যেটা ইভেন নাম্বার আবার তার সাথে সাথে সেটা একটা প্রাইম নাম্বার। তাহলে ট্যাবুলার ফর্ম দিয়ে কি লিখবো, ট্যাবুলার ফর্মে কি বলেছি, রাইট অল দ্য এলিমেন্টস। তাহলে বি নাম দাও, সেক্টর লিখে দাও, অল দ্য এলিমেন্ট, শুধু 2 থাকবে কারণ ইভেন প্রাইম বলতে তো আমি একটাকেই জানি, ছোটবেলা থেকে একটাকেই শিখেছি। আর ডেসক্রিপটিভ ফর্ম কি করব, ডেসক্রিপটিভ ফর্মে বি নাম দাও, আবার লিখে দাও, কি লিখবো, ইভেন
prime number. Complete. Descriptive মানে describe the nature of the elements. Describe the nature of the element. এই সেটা তারাই থাকবে যারা even prime number হবে। আর tabular write all the elements, সেটা এলিমেন্টস কে নিয়ে। তাহলে tabular form আর descriptive form মোটামুটি আমার কাছে পরিষ্কার। আমি যদি তোমাকে বলি set of all numbers, আচ্ছা set of all integer less than 5 starting with minus 2, less than 5 starting with C নাম দাও minus 2 থেকে স্টার্ট করো minus 1 0 1 2 3 4 কমপ্লিট মানে ও স্টার্টিং উইথ এবার ব্যাপারটা দেখো less than 5 বলা কিন্তু এখানে স্টার্টিং উইথ মানে -2 থেকে কিন্তু স্টার্ট হবে -1 থেকে কিন্তু স্টার্ট হবে না স্টার্টিং উইথ -2 মানে -2 থেকেই কিন্তু স্টার্ট হবে আর ডেসক্রিপটিভটা আমি লিখলাম ডেসক্রিপটিভ মানে এটাই লিখবে অল ইন্টিজারস লেস দ্যান 5 সামথিং ডেসক্রিপটিভ মানে এটা মুছে দাও এটাই মুছে দাও সি নাম দাও দেখে দাও কমপ্লিট সি নাম দাও দেখে দাও এবার আসে সবচেয়ে ভাইটাল জিনিস এটাকে মুছি এবার আসবে সবথেকে ভাইটাল জিনিসে এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম আমি জানি না ভিডিওটা আজকে মনে হয় বড়ই হয়ে যাবে করবো না করে পরের দিন থেকে ছোট ছোট একটা করে টপিক নিয়ে আসবো ওটা মানে সবচেয়ে ভালো বা শর্ট ভিডিওস ঠিক আছে চলো সেট বিল্ডার ফর্ম সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাবুলার ফর্ম পরীক্ষায় আসে না ডেসক্রিপটিভ ফর্ম পরীক্ষায় লিখতে দেয় না খুব রেয়ার কেসে ট্যাবুলার ফর্ম লিখতে দেয় 90% টাইমে তোমাকে এটাই লিখতে দেবে হয়তো তোমাকে ট্যাবুলার ফর্ম দিয়ে দেবে ডেসক্রিপটিভ ফর্ম দিয়ে দেবে বলবে সেট রাইট ইন আ সেট বিল্ডার ফর্ম আর ডেসক্রাইব দ্য সেট ইন দ্য সেট বিল্ডার ফর্ম কি করে লিখব প্রথম एग्जांपलটা নিই সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 7 এটা আমার প্রথম एग्जांपल ছিল মন দিয়ে লিখবে প্রথমে সেটের নাম দাও ক্যাপিটাল এ সেটের নাম আরবিটারি এলিমেন্টস যে কোনো একটা এলিমেন্ট মানে আরবিটারি মানে যে কোনো একটা র‍্যান্ডম এলিমেন্ট যেমন আমি যদি বলি আরবিটারি মানে হচ্ছে কি ধরো এতগুলো মানুষ তো যে কোনো একটা র‍্যান্ডম মানুষকে পিক করলাম তার নাম জানি না কিছু জানি না কিন্তু র‍্যান্ডম একটা মানুষকে পিক করলাম একটা র‍্যান্ডম একটা এলিমেন্টকে পিক করা হয় যাকে আমরা বলি x বলতে পারো তোমার বিষয় আলাদা কিছু বলতে পারো তারপর হয় এই সিম্বলটা দেওয়া হয় অথবা এই যে এই সিম্বলটা হয় দেওয়া হয় নয় এই দাগ দেওয়া হয় এই দুটোকেই আমরা কি বলি একসাথে সাবস্ট্যাট হয় এটা নয় এটা হয় এটা নয় এটা আমি এটাকে বেশি প্রেফার করি x such that তার মানে x একটা এই সেটের এলিমেন্ট such that কিরকম সেই এলিমেন্টটা কিরকম সেই এলিমেন্টটা প্রথমে দেখো কোথায় বিলং করছে সেই এলিমেন্টটাকে কিন্তু একটা ন্যাচারাল নাম্বারস হতে হবে বিলংস টু চিহ্নটা মনে আছে তাহলে x such that x এই এলিমেন্টটা such that x কোথায় বিলং করছে ন্যাচারাল নাম্বারসে বিলং করছে বিলংস টু সিম্বলটা এরকম ছিল ন্যাচারাল নাম্বারসে বিলং করছে ন্যাচারাল নাম্বারসের সেটে বিলং করছে হয়ে গেল তাহলে এতদূর অবধি আমরা কি দেখলাম তাহলে আরবিটারি এলিমেন্টকে তুললাম তারপর একটা সিম্বল সাজ দ্যাট দিলাম তারপর দেখলাম সেই এক্সট্রা কোন সেটটার মধ্যে বা কি নাম্বারসের মধ্যে বিলং করছে সেটাকে আমরা লিখলাম এরপর আমরা লিখব সেমিকোলন দিয়ে কন্ডিশনটা কি সেটের কন্ডিশনটা কি দেওয়া কন্ডিশনটা দেওয়া লেস দ্যান 7 x একটা এমন ন্যাচারাল নাম্বার যেটা লেস দ্যান 7 তাহলে কন্ডিশনটা কি x একটা এমন নাম্বার যেটা লেস দ্যান 7 আর এটাই তোমার সেট বিল্ডার ফর্ম তাহলে কি করলাম সেট বিল্ডার ফর্মে সবার প্রথমে কি করলাম ফার্স্ট যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট যে কোনো র‍্যান্ডম একটা এলিমেন্ট লিখলাম আরবিটারি এলিমেন্ট র‍্যান্ডম এলিমেন্টকে লিখলাম তারপর কি করলাম দেখলাম এই র‍্যান্ডম এলিমেন্টটা
কোন সেটের মধ্যে বিলং করছে, that random element belongs to which particular zone or which particular set। এখানে কি ছিল all the natural numbers, সমস্ত ন্যাচারাল নাম্বারস এর মধ্যে সেটটা বিলং করছে। আর তারপর সবার লাস্টে এসে কি করলাম, কন্ডিশনটা কি দেওয়া ছিল, কন্ডিশনটা কি দেওয়া ছিল, কন্ডিশন দেওয়া ছিল less than 7, লিখে দিলাম x less than 7। পরিষ্কার, এটা এখানে দেখো সেট অফ অল ন্যাচারাল নাম্বার আরবিটারি এলিমেন্ট x such that x কোথায় থাকছে, ন্যাচারাল নাম্বারসে থাকছে। কন্ডিশন কি দেওয়া, less than 7, তাহলে x less than 7। একদম এক বাক্যে কথা শেষ, ওয়ান সেন্টেন্স ফুল স্টপ। ঠিক আছে, এরপর আমি যদি তোমাকে বলি আরো বেশ কিছু एग्जांपल দিই, যেমন ধরো, তাহলে আমি এটাকে মুছি, আমি ধরো তোমাকে एग्जांपल দিলাম সেট অফ অল ন্যাচারাল নাম্বার দিলে সুবিধা হবে। আচ্ছা না, সেট অফ অল হোল নাম্বারস, সেট অফ অল হোল নাম্বারস লেস দ্যান, আচ্ছা গ্রেটার দ্যান, এই ক্ষেত্রে কি করতে, একটা তো লেস দ্যান গেল, গ্রেটার দ্যান 20। মন দিয়ে দেখবে, প্রথমে তো বি দিলাম, বি হচ্ছে আমার কাছে ওই সেটটা, কি বলেছি সবার আগে একটা আরবিটারি এলিমেন্ট x, তারপর কি বলেছি একটা সিম্বল সাজটা। এবারে x কোথায় বিলং করছে, কোন সেটটার মধ্যে x বিলং করছে সেটা, কোন সেটে, সেটটা হোল নাম্বার বিলংস টু হোল নাম্বার। তারপর কি বলেছি সেমিকোলন, কি করতে বলেছি দেখো, তারপর কন্ডিশনটা কি দেওয়া, কন্ডিশন কি দেওয়া, গ্রেটার দ্যান 20, মানে x গ্রেটার দ্যান 20। একেবারে ইজি, প্রথমে আরবিটারি এলিমেন্ট, তারপর সাজ দ্যাট, তারপর কোথায় বিলং করছে সেটা, সেমিকোলন দিয়ে ওটা কোন কন্ডিশনের আন্ডারে হচ্ছে সেটা, কমপ্লিট। তিনটে পার্টে ভাগ করো, সেটটা তিনটে পার্টে ভাগ করো। প্রথম সেটে যে কোনো একটা জিনিসকে ধরে নেওয়া লেট, তারপরের পার্টে কোথায় বিলং করছে সেটা, তারপরের পার্টে কন্ডিশন, অথবা এটাকে তুমি বলো আরবিটারি, এই আরবিটারি হয়ে গেল A B C rule, A B C। What is ABC rule? A for taking any arbitrary element, B for which set, মানে কোন সেটে belongs করছে, belongs to which set, C for under which condition, ABC rule, A for taking any arbitrary element, B for belongs to which set, C for condition, under which condition the set become a set। পরিষ্কার, মানে এই সেটটা কোন, প্রথমে আরবিটারি একটা এলিমেন্টকে ধরো A, B হচ্ছে কার আন্ডারে বিলং করছে সেটা, আর C হচ্ছে কোন কন্ডিশনের আন্ডারে করছে সেটা। ব্যাস, সিম্পল ভাষায় এবিসি রুল লাগাও, সেট বিল্ডার ফর্ম তৈরি করে বাড়ি যাও। পরিষ্কার। এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেকটা হয়তো বড় হয়ে গেছে এবং কোনো জিনিস না বলে নিজের মনে খুঁতখুত করতে থাকে, ওই জন্য সবটাই বললাম। তো দেখা হবে পরের ভিডিওতে। আমি এখান থেকেও স্টার্ট করতে পারি, সেট বিল্ডার ফর্ম দিয়েও স্টার্ট করতে পারি, যেহেতু এটা আমার মনের মতো করে অতটা বড় করে বলতে পারলাম না ভিডিওর লেন্থের জন্য। অথবা আমি শুরু করব একেবারে কোথা থেকে, টাইপ অফ সেট, ফাইনাইট সেট কি, ইনফাইনাইট সেট কি, এমটি সেট, সিম্পলটন সেট, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটগুলো। ঠিক আছে, ততক্ষণ অবধি ভিডিওটা মানে আমার চ্যানেলের পাশে থেকো আর নিচে থাকা বেল আইকনটায় প্রেস করে দিও। টাটা।